নির্বাচন কমিশন একেবারে সুকৌশলে আজকে সমস্ত কিছু ডিক্লেয়ার করে গিয়ে শুধু ভোটের দিনটা ডিক্লেয়ার করল, যেটা নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম যে কবে ভোট হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর যেটা দেখা গেল যে আন্ডার এডুকেশন তার আন্ডারে রয়েছে প্রায় 60 লক্ষ এবং 5 লক্ষ ভোটার বাদ। এটা একটা ধোঁয়াশা থেকে গেল, সেটা হচ্ছে যে 7 নম্বর ফর্মের কিন্তু কোনো মীমাংসা হয়নি। আন্ডার এডুকেশনে যারা আছে তারা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না, তাদের নথি যাচাই, অর্থাৎ তারা কিন্তু ঝুলে রয়েছে, তাদের নাম উঠবে তো 6 নম্বর ফর্ম ফিল আপ করে তারা আবার তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তো তাদের ভবিষ্যৎ কী হবে? প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা প্রশ্ন রয়েছে এবং মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে আছে। তাহলে ভোটটা কবে হবে? কারণ দেখো, মে মাসের 5 তারিখের মধ্যে সরকার তো গঠন করে নিতেই হবে, কিন্তু সেই সময়টুকু পেতে গেলে একটা প্রার্থীকে মিনিমাম 30 দিন না হলে 28 দিন সময় দিতে হবে। তাহলে সেই সময়টা যদি সেই ক্যান্ডিডেট না পায় তাহলে সে প্রচারটা কিভাবে চালাবে? নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন আর আমি আপনাদের সঙ্গে নাজিয়া। ভোটের দামামা বেজে গেছে, এসআইআর পর্বের শেষ লগ্নে পৌঁছে গেছি এবং এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসেছে। আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, কিভাবে ভোট পর্ব চলবে, কিভাবে বয়স্করা ভোট দেবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা হওয়ার পরেও যেটা জানা যায়নি সেটা হচ্ছে ভোট কবে হবে। এসআইআর পর্ব সম্পূর্ণ শেষ হতে এখনো সময় লাগবে, কিন্তু তার আগে ভোটের নির্ঘণ্ট কি প্রকাশিত হবে? কবে ভোট হবে সেই নিয়ে কিন্তু জোর চর্চা এখন রাজ্য রাজনীতিতে। আজকের অ্যাকশন রিয়াকশনে আমরা সেই নিয়ে আলোচনা করব, আর আমার সঙ্গে আছে আমার সহকর্মী ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদার, রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে, ভোট নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ হয়নি। কি বলবে? নির্ঘণ্ট নিয়ে কিন্তু এখনো রাজ্য রাজনীতি সরগরম, কত দফায় ভোট হবে, কবে থেকে ভোট হবে, এই নিয়ে আলোচনা কিন্তু চলছে, কিন্তু নির্বাচন কমিশনকে এই বিষয়ে কিছু বলতে দেখা গেল না। দেখো নাজিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সময় আমরা দাঁড়িয়ে আছি, আমরা বিগত নির্বাচনগুলো যদি দেখি, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কখন এসছে, নির্বাচনের ঘোষণার ঠিক 2 থেকে 3 দিন আগে প্রতিটা জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। কিন্তু এই 26-এর বিধানসভার নির্বাচনে অভূতপূর্ণভাবে আমরা যেটা দেখতে পেলাম যে কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের অনেক আগে তারা চলে এলেন, এবং শুধু তাই নয়, নির্বাচন কিভাবে হবে, কত দফায় হবে, যে কথা তুমি বলছিলে, কত দফায় কিভাবে নির্বাচন পরিচালিত হবে, রাজ্যের আইন শৃঙ্খলা, এই বিষয়গুলোকে নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ অন্যান্য আধিকারিকরা, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজি ল অ্যান্ড অর্ডার, বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবার সাথে বৈঠক করেছে। এবং বৈঠক করার পরে আজকে যখন সরাসরি সাংবাদিক সম্মেলন করছিলেন, সেখানে বলছে যে 100% ওয়েবকাস্টিং হবে, প্রতিটা জায়গায় যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়, যাতে একেবারে গ্রাউন্ড ফ্লোরে ভোট করা যায়, যাতে মানুষের যাতায়াত করতে অসুবিধা না হয়, এবং আপনার ভোট কত নম্বর ঘরে পড়েছে বাইরে একটা বোর্ড লাগানো হবে, সেখানে ভলেন্টিয়ার্স থাকবে। যাবতীয় বিষয়গুলোকে বলেও একেবারে গোপন করে গেলেন কবে নির্বাচন হচ্ছে। দেখো, গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে মেট্রো চ্যানেলে, কলকাতার প্রাণকেন্দ্র সেই মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসে আছেন। যে সময় জ্ঞানেশ কুমার তিনি এই সাংবাদিক সম্মেলন করছিলেন, সে সময়ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলাম তিনি ধর্মতলায় বসে আছেন। কিন্তু প্রশ্ন আসছে যে এই যে প্রথম আমি ছেড়ে দিলাম যে 58 লাখ, যে প্রথম 16ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ হলো, সেখানে প্রায় 58 লক্ষ বাদ গেল, এবং দ্বিতীয় দফায় যখন এই ফেব্রুয়ারি 28-এ যেটা প্রকাশিত হলো, সেখানেও দেখা যাচ্ছে প্রায় আনুমানিক 60 লাখ, মানে 59 লাখ। তাহলে
আমরা যদি ক্যালকুলেশন করে দিই প্রায় 1,20,00,000 কাছাকাছি। আরো 5 লক্ষ যাদের নাম বাদ গেছে, আর যাদের এখনো পর্যন্ত 60 লক্ষ যাদের আন্ডার অ্যাডজুডিকেশনের পর্যায়ে যারা পড়েছে। আমি দুটো মিলিয়েই বলছি, প্রায় 1 কোটির মতো। এবার সেখানে সুপ্রিম কোর্টে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তিনি একটা রিপোর্ট দিয়ে জানিয়েছেন যে 10 লক্ষ এই অ্যাডজুডিকেটেড যাতে ছিল সেটা নিষ্পত্তি হয়েছে, তাহলে এখনো 50 লাখ থেকে যাচ্ছে। তাহলে এই 50 লাখ যদি নিষ্পত্তি না হয় তাহলে কিভাবে ভোটে যাবে? এবং এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে 50 লাখ এটা তো যাবেই, এবং আরও একটা বিষয় রয়েছে সেটা নির্বাচন কমিশন এখনও বলল না, এটা একটা ধোঁয়াশা থেকে গেল, সেটা হচ্ছে যে 7 নম্বর ফর্মের কিন্তু কোনো মীমাংসা হয়নি। কারণ বিজেপির তরফ থেকে দেখো, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বারবার অভিযোগ করেছেন যে 7 নম্বর ফর্ম ছিনিয়ে নেওয়া হয়েছে, কখনো শাসক দলের কর্মীরা বা কখনো পুলিশের তরফে, এটা অভিযোগ করেছে। কিন্তু সেই 7 নম্বর ফর্মের তো কোনো নিষ্পত্তি হয়নি, তাহলে সেই একটা জটলা রয়ে গেল। এর মধ্যে 50 লাখ এখনও নিষ্পত্তি হয়নি, যদিও আজকে সুপ্রিম কোর্ট একটা নতুন ট্রাইব্যুনাল করতে বলেছে, যে ট্রাইব্যুনালের মাধ্যমে এটা সমাধান যাতে করা যায়। কিন্তু তাহলে ভোটটা কবে হবে? কারণ দেখো, মে মাসের 5 তারিখের মধ্যে সরকার তো গঠন করে নিতেই হবে, কিন্তু সেই সময়টুকু পেতে গেলে একটা প্রার্থীকে মিনিমাম 30 দিন না হলে 28 দিন সময় দিতে হবে। তাহলে সেই সময়টা যদি সেই ক্যান্ডিডেট না পায় তাহলে সে প্রচারটা কিভাবে চালাবে? এইবার আসা যেতে পারে যে দফা, অর্থাৎ যেদিকে সময় যেভাবে গড়িয়ে চলেছে তাতে করে কিন্তু এক দফা নির্বাচন করার ছাড়া নির্বাচন কমিশনের কিন্তু আর দ্বিতীয় কোনো পথ খোলা থাকছে না। আর এক দফা নির্বাচন করতে গেলে যে পরিমাণে লোকবলের প্রয়োজন সেটাও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে নেই, সেই রাজ্যের ওপরেই কিন্তু তাকে আস্থা রাখতে হবে, এবং রাজ্যের যারা কর্মী রয়েছেন সরকারি কর্মচারী তাদের উপরে আস্থা রাখতে হচ্ছে। তাহলে নির্বাচনটা শুরু থেকে যদি 4 নভেম্বর এসআইআর শুরু হলো এবং পরপর যে ঘটনা প্রবাহ যেভাবে এগোচ্ছে তাতে করে শাসক বিরোধীর লড়াই তো রয়েছে, রাজনৈতিকভাবে প্রত্যেকেই চাইবে এই লড়াইয়ে যে যতটা ফসল তুলে নিতে পারে। একদিকে আইএসএফ রয়েছে, তারপরে হুমায়ুন কবির রয়েছে, এদিকে বামেরা রয়েছে, এদিকে বিজেপি রয়েছে, এবং সর্বোপরি শাসক দল তৃণমূল কংগ্রেস, তারাও তো প্রত্যেকে চাইছে। কিন্তু প্রশ্ন থাকছে, তুমি নাজিয়া 294টি আসন, এবং এই 294টি আসনে যদি ধরে নেওয়া যায় যদি প্রতিটা আসন থেকেই তো এই মার্জিনে ভোট কাটছে, মানে তুমি ধরো এসআইএ কোথাও 20,000, কোথাও 40,000, কোথাও 50,000, তাহলে যদি এই ভোটটা 294টি আসনে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে যেখানে 10,000 বা 5,000 বা 15,000 বিধানসভা 21 বিধানসভাতে যার প্রার্থীরা জিতেছে সেইগুলো কি হতে পারে বলে তোমার মনে হয়? একেবারে এটা একটা সমস্যা কিন্তু দেখা দিয়েছেই বলা যেতে পারে। তার কারণ এই যে এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের পর যেটা দেখা গেল যে আন্ডার অ্যাডজুডিকেশন তার আন্ডারে রয়েছে প্রায় 60 লক্ষ এবং 5 লক্ষ ভোটার বাদ, অর্থাৎ 65 লক্ষ হিসেব, এবং তার মধ্যে তুমি যেটা বললে যে 60-এর মধ্যে 10 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন সেটার মীমাংসা হয়েছে, অর্থাৎ 50 লক্ষ এখনো পড়ে আছে। এই 50 লক্ষের মীমাংসা যদি এই মার্চের মধ্যে না হয় তাহলে কিন্তু ভোট পিছিয়ে যেতে পারে, এই আশঙ্কা কিন্তু করা হচ্ছে। এবং এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন এই সমস্ত বিষয়গুলো আসছে, এবং প্রত্যেকটা কেন্দ্রে যদি মীমাংসার আগে যদি ভোটের তারিখ ঘোষণা করা হয় এবং মীমাংসা হবে ধীরে ধীরে, ভোট তার মধ্যে হোক, এরকম যদি একটা পর্যায়ে আসে তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে 294টি বিধানসভা কেন্দ্র এবং সেই বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটিতে আমরা বেশিরভাগই দেখেছি যেখানে লিড হয়েছে 5,000, 10,000 এরকম লিড হয়েছে। তো অধিকাংশ যদি বিধানসভা কেন্দ্রে এই রকম ধরনের লিড থাকে তাহলে কিন্তু এই যে নামগুলো এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন আছে, সেক্ষেত্রে আন্ডার অ্যাডজুডিকেশন মানে তারা কিন্তু ভোট দিতে পারবে না, সেই সমস্ত ভোটাররা ভোট দিতে পারবে না যদি মীমাংসা না হয়। তাহলে সেই সমস্ত কেন্দ্রে যেখানে যেখানে লিড ছিল 5,000, 10,000 এরকম, সেই সমস্ত কেন্দ্রগুলির কি হবে? তাহলে সেই সমস্ত কেন্দ্রে যদি এই আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে পড়ে থাকে 2,000, 3,000 ভোটার, তাহলে কিন্তু সমস্যা একটা দেখা দিতেই পারে, যেটা কিন্তু আশঙ্কা করা যেতে পারে। দেখো, এই যে কথাটা তুমি বললে এই বলার মাঝখানে কিন্তু একটা খুব গভীর এবং একেবারে সত্য কথা লুকিয়ে রয়েছে, যে এই যে ভোটটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে দেখো তুমি এত বলার মধ্যে একটা জায়গায় বললে যদি ভোটটা ডিক্লেয়ার করে এসআইআর-এর কাজটা যেরকম চলছে, অর্থাৎ এই যে 1 মাসের যে লেন্দি সময় যে প্রার্থীরা পাবে সেই লেন্দি সময়ের মধ্যেই কি তাহলে 50 লক্ষের মীমাংসা হতে পারে? এবং নির্বাচন কমিশন আজকে যা কিছু বলে গেল, আমরা দেখেছি এর আগে নির্বাচন ঘোষণার
সময় বহু জিনিস আলোচনা করে, কিভাবে ভোট হবে, কত পর্যায়ে ভোট হবে, কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, বর্ডার এরিয়াতে কত থাকবে। আজকে কিন্তু প্রতিটা জিনিস আজকে উল্লেখ করে গেল শুধু ভোটের দিনটা। তার মানে বুঝে নিতে হবে নির্বাচন কমিশনের মাথার মধ্যে একটা জিনিস স্ট্রাইক করে রয়েছে, এই 1 মাসের যে ব্যবধানটাতে তারা পাচ্ছে, এই 1 মাসের ব্যবধানের মধ্যে এই যে 50 লক্ষ যে মানুষের যেগুলো এখনও নিষ্পত্তি হয়নি, সেই নিষ্পত্তি না হওয়া ভোটারের তাদের মীমাংসা একটা প্রক্রিয়া করবে। এবং সুপ্রিম কোর্ট আজকে সুন্দর করে বলে দিল যে এই এসআইআর নিয়ে আলাদা করে একটা ট্রাইব্যুনাল তৈরি হবে। বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন সময় চাকরির ক্ষেত্রে ট্রাইব্যুনাল আলাদা আলাদা আছে, পরিবেশ আদালতের মতন। তো এই ট্রাইব্যুনাল সেখানেও তার একটা মীমাংসা হবে। তার মানে হচ্ছে নির্বাচন কমিশন একেবারে সুকৌশলে আজকে সমস্ত কিছু ডিক্লেয়ার করে গিয়ে শুধু ভোটের দিনটা ডিক্লেয়ার করলো, যেটা নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম, যে কবে ভোট হবে এবং কত দফায় ভোট হবে, এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের যেমন একটা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীরও কিন্তু এই প্রশ্ন যে কত দফায় ভোট হবে। এবং তারা আতঙ্কের মধ্যে আছেন, যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে তাদের আতঙ্ক যে তারা ভোট দিতে পারবেন তো, তাদের মীমাংসা হবে তো। আর আরও একটা, যারা 5 লক্ষ ভোটার যাদের বাদ চলে গেছে নাম, তারা তো আরও আতঙ্কের মধ্যে আছেন যে তাদের নাম উঠবে তো 6 নম্বর ফর্ম ফিল আপ করে তারা আবার তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তো তাদের ভবিষ্যৎ কী হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা প্রশ্ন রয়েছে এবং মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে আছে যে কি হবে। দেখো একটা প্রশ্ন উঠে আসে, দেখো এই যে 27 তারিখে যে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করলো হলো 28 তারিখে, সেই 28 তারিখের মধ্যে সেখানে কিন্তু সম্পূর্ণ ভোটার তালিকাই প্রকাশিত হয়ে গেছে, একেবারে কোথাও কিন্তু কোনো বাদ নেই। এবার সেখানে মার্কিং হয়ে গেছে ডিলিটেড এবং আন্ডার জুডিকশনে অ্যাডজুডিকেশনে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এইগুলো তো অলরেডি কমপ্লিট করে নিয়েছে, অর্থাৎ টোটাল কতজন ভোটার সেটা কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে। যখন এএসডিডি অর্থাৎ প্রথম যখন খসড়া তালিকা প্রকাশিত হলো 16ই ডিসেম্বর, তখন আমরা দেখলাম যে এএসডিডি অর্থাৎ মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট এই যে লিস্ট, তাতে 58 লক্ষ বাদ গেল না। কিন্তু তারপরে যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো 28শে ফেব্রুয়ারি, তখন আমরা দেখলাম যে সেটা তো বাদ গেছেই একটা। আবার কিছু মানুষ সমস্যার মধ্যে পড়ে থাকলেন, কি আন্ডার অ্যাডজুডিকেশন, কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের ডাকা হয়েছিল তারাই মূলত এই আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ে আছেন এবং তাদের মধ্যে যাদের নথি মীমাংসিত হয়নি, তাদের নথি যাচাই এখনো পর্যন্ত হয়নি, তারাই আন্ডার অ্যাডজুডিকেশনে আছে। আর নাম বাদ গেছে আরও 5 লক্ষ ভোটারে, যাদের নাম বাদ গেছে তাদেরকে হয় পুনরায় ফর্ম ফিল আপ করে নাম তুলতে হবে, আর কিংবা তাদের আবার নথি যাচাই, তারা যদি অ্যাপিল করেন যে অভিযোগ জানান যে আমার কেন নাম বাদ গেল, সেক্ষেত্রে যদি আবার সেটাকে দেখা হয়, যাচাই করা হয় সেই পর্ব। দেখো 28শে ফেব্রুয়ারি থেকে আজকে হয়ে গেল তোমার 10 তারিখ, তার মানে হচ্ছে প্রায় 10 দিন হয়ে গেল। তার মানে আরও হাতে 5 দিন রয়েছে, 15 দিন। সেই 5 দিনের মধ্যে কি এটা কি মানে আমি বলছি ধরো ধরো আমার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে বা হয়তো আমার পরিচিত কারোর ডিলিটেড হয়ে রয়েছে, তারা যদি নতুন করে যদি আবেদন করে এবং সেই আবেদনটা তারা কিভাবে করতে পারে এবং সংশ্লিষ্ট ফোরাম অর্থাৎ কোন ফোরামে গিয়ে তারা আবেদন করবে, যে সেই সংশ্লিষ্ট ফোরামের মধ্যে দিয়ে তার নামটা অটোমেটিক্যালি নিষ্পত্তি জায়গায় আসতে পারে। আন্ডার অ্যাডজুডিকেশনে যারা আছে তারা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না, তাদের নথি যাচাই অর্থাৎ তারা কিন্তু ঝুলে রয়েছে। আন্ডার অ্যাডজুডিকেশনে যারা আছে তাদেরকে ভরসা করতে হবে নির্বাচন কমিশনের যে পরবর্তী যে সিদ্ধান্ত, তার উপরেই ভরসা করতে হবে। অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে যারা আছে তারা কিন্তু তাদের মীমাংসা না হলে, তাদের নথি যাচাই না হলে তারা কিন্তু ভোট দিতে পারবে না। আর যদি কোনো বিধায়ক বা মন্ত্রীও সেই তালিকায় আছে তাহলে কিন্তু তারা ভোটে দাঁড়াতেও পারবে না। এটা কিন্তু সবথেকে সমস্যার মধ্যে আছে। তোমার কি মনে হয় যে এখানে স্বচ্ছতার অভাব আছে? কারণ আমি বলছি দেখো 28 তারিখে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হয়েছে, 28 তারিখ থেকে আজকে 10 তারিখ হয়ে গেল এবং নির্বাচন কমিশন মাঝে মধ্যেই বলছে, মানে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন তিনি বারে বারে বলছেন কখনো 1 লাখ, কখনো 1.5 লাখ, কখনো 3 লাখ। আজকে যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টোটাল রিপোর্টটা দিয়েছে প্রায় 10 লাখ। কিন্তু এই 10 লাখের তোমার বা আমার পরিবারে এরকম হয়তো অনেকেই পরিচিত থাকতে পারে, আত্মীয় স্বজন যারা ডিলিটেড বা যারা সাবজুডিস হয়ে আছে, কিন্তু সেক্ষেত্রে এখনও পর্যন্ত সেই তালিকাটাতেই বেরোলো না। তাহলে তুমি
তোমার বা পরিচিত বা আমার পরিচিত তা জানবে কি করে যে তাদের যে এই যে অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে, তাদের যে সেটা নিষ্পত্তি হয়েছে, তাদের নাম চূড়ান্ত তালিকায় আসবে? তাহলে কি আবার নতুন করে আবার ফ্রেশ তালিকা প্রকাশিত হবে, না নতুন যাদের যাদের এই যে 10 লাখ যাদের নতুন যারা নিষ্পত্তি হয়েছে সেই 10 লাখের আলাদা করে তালিকা? কারণ তালিকার জায়গাটা একেবারে গোপন করে রেখেছে। আমরা জানতে পেরেছি যে এই যে তালিকা প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, সেখানে কিন্তু নির্বাচন কমিশন তাদের বক্তব্য সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছে যে যাদের নামের উপরে কোনো স্ট্যাম্প নেই, অর্থাৎ ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন লেখা নেই, তারা কিন্তু সরাসরি ভোটার হয়ে গেছে, তাদের কোনো সমস্যা নেই। যাদের নামের উপরে এই স্ট্যাম্প আছে অর্থাৎ ডিলিটেড মানে তার নাম বাদ হয়ে গেছে, আর যারা আন্ডার অ্যাডজুডিকেশন তাদের নথি যাচাই পর্ব বাকি আছে। এরপরে যেটা আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি যে এরপরে একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে। যাদের এই যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদের তালিকা হয়তো সাপ্লিমেন্টারি যে লিস্ট প্রকাশিত হবে সেই তালিকায় তাদের নাম থাকতে পারে, এবং সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু পরপর প্রকাশিত হতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত কিছুদিন আগে পর্যন্ত জানা গেছে যে সাপ্লিমেন্টারি যে তালিকা সেই তালিকা কিন্তু পরপর প্রকাশিত হবে, এবং নমিনেশন যখন হবে, নমিনেশনের শেষ করার পরেও 10 দিন সময় থাকবে, 10 দিন পরেও কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকা ফাইনাল অর্থাৎ এবছর যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচন কারা দিতে পারবে, নির্বাচনে ভোট কারা দিতে পারবেন সেই তালিকা কিন্তু লাস্ট তালিকা প্রকাশিত হবে। সেই তালিকাতে এই যে আন্ডার অ্যাডজুডিকেশনে যারা আছেন বা যাদের নাম বাদ গেছে তাদের নামটা থাকছে কিনা সেটাও কিন্তু দেখার, অর্থাৎ ভোটার সংখ্যা কিন্তু বাড়বে। মানে আমরা যেটা এখন দেখছি যে পরিমাপটা আমরা দেখছি যে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড নেই তারা ভোট দিতে পাচ্ছেন, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যাদের এই দুটো স্ট্যাম্প আছে তারা ভোট দিতে পাচ্ছেন কিনা একেবারে ফাইনাল যে সাপ্লিমেন্টারি তালিকা সেই তালিকা যখন প্রকাশিত হবে তখন কিন্তু বোঝা যাবে যে তারা ভোট দিতে পাচ্ছেন কিনা। সুযোগ আছে, এখনো পর্যন্ত নাম প্রকাশের সুযোগ আছে এবং তারা জানতে পারবেন। সমস্যাটা হচ্ছে যে এখনো পর্যন্ত নথি যাচাই পর্ব সম্পূর্ণ হয়নি, আর এই যে কাজ সেটা কিন্তু বিশাল একটা কাজ, সেই কাজের মধ্যে এখন জড়িয়ে গেছেন জুডিশিয়াল যারা আধিকারিক, তারা জড়িয়ে আছেন, তারা কাজটা করছেন। অতএব কাজটা যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, কাজটা যাতে দ্রুততার সঙ্গে হয় সেদিকেই কিন্তু দেখেছে নির্বাচন কমিশন, সেদিকেই নজর দিয়েছে। কিন্তু দেখা যাক যে ভোটের তারিখ কবে ঘোষণা হচ্ছে, ভোটের নির্ঘণ্ট কবে ঘোষণা হচ্ছে, তার আগেই কাজটা সম্পূর্ণ হচ্ছে কিনা, কি আবার কোনো নতুন সিদ্ধান্ত নিচ্ছে কিনা, সমস্ত কিছুই কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে আছে। 294টি আসনের যে নির্বাচন, সেই নির্বাচনের একটা কঠিন লড়াই, সেটা রাজনৈতিকভাবে লড়াই হতে পারে, কিন্তু এই লড়াইয়ে সাধারণ মানুষের নিজেদের ব্যক্তিগত লড়াই হয়ে দাঁড়িয়েছে। কারণ যেভাবে নির্বাচন কমিশনের এই এসআইআর স্পেশাল ইনসেনটিভ রিভিশন এর মাধ্যমে যেখানে প্রায় এই মুহূর্তে 10 লক্ষ যদি বাদও দিই তাও প্রায় 1,10,00,000 দাঁড়িয়ে রয়েছে, এবং এই 1,10,00,000 মধ্যে 58 লাখ 16ই ডিসেম্বরে বাদ দিয়ে দিলাম, থেকে যাচ্ছে এখনও প্রায় কাছাকাছি 50 লাখের মতো। 50 লাখ মানুষের ভবিষ্যৎ কী হবে? আমরা বলবো অযথা প্যানিক করবেন না, দুশ্চিন্তা করবেন না। আন্ডার জুডিকেশনের মধ্যে যাদের রয়েছে, অর্থাৎ আদালতের না হলে বিচারকদের যে বিচারাধীনের মধ্যে রয়েছে, সেটা নিয়েও কিন্তু এখনও আশার আলো দেখতে আপনারা পাচ্ছেন। নিষ্পত্তি হবে কি হবে না তার উত্তর সময় দেবে। আবারও বলছি, এই জায়গা থেকে আপনাদের আরও অনেক কিছু করণীয় রয়েছে। মাথা ঠান্ডা রেখে যে সমস্ত নথি আপনাদের চাওয়া হচ্ছে অবশ্যই সেই নথি আপনারা দেখাবেন, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে নির্বাচনের আগে নির্বাচন কমিশন একেবারে ধোঁয়াশা রেখে কলকাতা থেকে তিনি পাত্তারি গোটালেন, এবং কলকাতা থেকে তিনি পাত্তারি গোটানোর আগে নির্বাচন কমিশন কেন এত ধোঁয়াশা রেখে দিলেন, কেন এত লজিক্যাল ডিসক্রিপেন্সির যে প্রশ্নের যে উত্তর, সেই উত্তর দেওয়ার আগে আমরা দেখলাম বেশ খানিকটায় চিন্তায় পড়েছিলেন জ্ঞানেশ কুমার, এবং জ্ঞানেশ কুমার তিনি বুঝেছেন যে বাংলার সাথে অন্যান্য রাজ্যের যে ভাবাবেগ, তার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ আলাদা। তাকে বলতে হয়েছে বন্দে মাতারাম থেকে জনগণ মন অধিনায়ক, অর্থাৎ যারা স্রষ্টা রবীন্দ্রনাথ টেগর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই বাংলারই তারা মনীষী। তাই বাংলার সাথে কোনো রাজ্যকে তিনি মেলাতে পারেননি, এবং যে কারণে তাকে বলতে হয়েছে ভারতবর্ষের বাইরে এমন বহু দেশ রয়েছে যে দেশের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করা যায়, তার ভোট সংখ্যা, তার ভোটের পরিধি, তার ব্যবস্থাপনা,
এবং মানুষের স্বতঃস্ফূর্ততা। আমরা শুধু একটাই কথা বলবো, এই অ্যাকশান রিয়াকশানের মঞ্চ থেকে অযথা প্যানিক করবেন না। গণতন্ত্রের উৎসবে সবাই সামিল হবেন। যাদের নাম বাদ গেছে অযথা আপনারা টেনশন নেবেন না, আপনাদেরও সময় আসবে, আপনারাও শেষ হাসিটা আপনারাই হাসবেন। যেভাবে ফ্রান্স আর ব্রাজিলের বিশ্বকাপের ম্যাচে ফ্রান্স বুঝিয়ে দিয়েছিল ওস্তাদের মার শেষ রাতে, আর সেই ওস্তাদের মার শেষ রাতে আপনারাই মারবেন। জ্ঞানেশ কুমার গালে হাত দিয়ে দিল্লির নির্বাচন সদনে বসে থাকবে। কি বলো নাজিয়া? একেবারে চিন্তা একদমই করবেন না, তার কারণ নির্বাচন কমিশন কিন্তু বারবার বলেছে বৈধ ভোটারদের কোনো চিন্তার করার দরকার নেই। বৈধ ভোটাররা ভোট দিতে পারবেন। নথি যাচাই পর্ব এখনও বাকি রয়েছে এবং সেই নথি যাচাই পর্ব চলছে। আন্ডার অ্যাডজুডিকেশন পর্বে যারা পড়েছেন তাদের নথি যাচাই পর্ব এখনও বাকি রয়েছে। প্রায় 50 লক্ষ ভোটার এই পর্যায়ে এখনও রয়েছেন যাদের নথি যাচাই হয়নি, তাই তারা চিন্তা করবেন না। ভোট হয়তো অবশ্যই দিতে পারবেন, দেরি হয়তো হচ্ছে এই নথি যাচাই পর্ব, এবং সেই নথি যাচাই হয়ে গেলেই নাম উঠে যাবে ভোটার হিসেবে। তাই অযথা প্যানিক করবেন না, কোনো রকম দুশ্চিন্তা করবেন না। আপনাদের নাম যদি আপনারা বৈধ ভোটার হন তাহলে কিন্তু অবশ্যই থাকবে ভোটার তালিকাতে। যেতে যেতে বলে যাই, অ্যাকশান রিয়াকশান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট বক্স রয়েছে, আপনাদের সেটা আমাদের পক্ষে নাও হতে পারে, কিন্তু আপনাদের এই বক্তব্য পাথেয় করেই আমরা আগামী দিনে আবার নতুন কোনো ভিডিওতে আবার আমরা নাজিয়ার সাথে মুখোমুখি হব। এবং যেতে যেতে বলে যাই, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু নাজিয়া, তাই তো? একেবারে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তার কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত আমরা জেনে অবশ্যই পরবর্তী ভিডিও সেই মতো করব, তাই অবশ্যই মতামত জানাবেন।